বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমে একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার দয়ায় ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, তোমরা এই দুর্যোগকালীন সময়ে সবাই ভালো থাকবা, ভালো থাকার চেষ্টা করবা, সুস্থ থাকার চেষ্টা করবা, স্বাস্থ্য বিধিগুলো মেনে চলার চেষ্টা করবে, এটাই আশা করি। এবং আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া সবসময় তোমাদের সাথে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আগের ক্লাসগুলো তোমরা আমার সাথে অংশগ্রহণ করেছিলা। আজকেও আমি আশা করি তোমরা আমার ক্লাসে জয়েন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম অধ্যায়ের, আমাদের সমাজকর্ম প্রথম পত্র এর সপ্তম অধ্যায়ের নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম, এই বিষয়টার উপর আমরা আলোচনা করছিলাম। এর উপর আমরা দুটো ক্লাস করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। নীতি কাকে বলে, নীতি বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতিগুলো যেগুলো আমরা পড়ছিলাম, নীতির গুরুত্ব পড়েছি আমরা শিশু নীতি 2011 পড়েছি, জাতীয় নারী নীতি পড়েছি। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো জাতীয় শিক্ষানীতি 2010। জাতীয় শিক্ষানীতি 2010, এই শিক্ষানীতিটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আজকের ক্লাসে আসি। শিক্ষার্থীরা, শিক্ষা, এডুকেশন, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের যে অপরিহার্য মৌলিক মানবিক চাহিদাগুলো রয়েছে, কেন অপরিহার্য? যেগুলো না হলে আমরা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাপন করতে পারবো না। যে চাহিদাগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে, অপরিহার্য চাহিদা, তার মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষা তার মধ্যে অন্যতম। আমরা জানি একটা জাতি শিক্ষিত হলে সেই জাতির সার্বিক উন্নতি, সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বলো, ধর্মীয় বলো, নৈতিক বলো, সকল দিকের সামরিক উন্নয়ন সম্ভব হবে যদি ওই জাতি শিক্ষিত হয়। আমাদের দেশে আমরা শিক্ষাক্ষেত্রে অবশ্যই সামনের দিকে এগিয়ে গেছে আগের তুলনায়, এবং সে নিরক্ষর, অজ্ঞ, মূর্খ জনগোষ্ঠীকে অক্লান্তভাবে শিক্ষিত করার চেষ্টা চলছে। প্রাথমিক শিক্ষাকে তোমরা জানো যে অবৈতনিক, বাধ্যতামূলক করা হয়েছে। সকল শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কেন? যেন এই জাতি একটা সুশিক্ষিত, সুনাগরিক রূপে গড়ে উঠতে পারে। তোমরা জানো যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষার ব্যাপক বিস্তার আমাদের ঘটাতে হবে, তাহলেই উন্নতি সম্ভব হবে। তো একটা শিক্ষিত জাতি গড়ে তুলতে গেলে অবশ্যই শিক্ষাকে বাধ্যতামূলক করে প্রত্যেক শিশুকে শিক্ষাদান করে সুনাগরিক করে গড়ে তোলা দরকার। তো আসো মেয়েরা, আমরা 2010 জাতীয় শিক্ষানীতি, আমাদের প্রথমে আমরা পটভূমিটা দেখে নিই। শিক্ষানীতি, দেখো, শিক্ষার জন্য একটা সুশৃঙ্খল, সুন্দর, সাবলীল, বিজ্ঞান ভিত্তিক, আধুনিক, উন্নত
শিক্ষানীতি প্রণয়নের কোনো বিকল্প নেই। আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই তিনি একটি বিজ্ঞানভিত্তিক উন্নত এবং সুশৃঙ্খল, যেটা কিনা হবে আধুনিক বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষানীতি গড়ে তোলার প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারণ তোমরা জানো যে আমাদের জাতির জনক তিনি জানতেন যে দেশকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হলে স্বাধীনতার পর বিধ্বস্ত একটা দেশ আমরা পেয়েছিলাম, এবং আমাদের বঙ্গবন্ধু এই দেশটাকে একটা উন্নত দেশ গড়ে তোলার জন্য শিক্ষানীতিতে তিনি প্রণয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। ডক্টর কুদরতি খুদা প্রখ্যাত বিজ্ঞানী এবং শিক্ষাবিদ, তাকেই তিনি দায়িত্ব দিয়েছিলেন আমাদের শিক্ষানীতিটা প্রণয়ন করার জন্য। ডক্টর কুদরতি খুদা তিনি একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং বিজ্ঞানী ছিলেন। তিনি একটা শিক্ষানীতি প্রণয়নের জন্য কাজ করেছিলেন, প্রণয়ন করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পরবর্তীকালে এই শিক্ষানীতিটা আর আলোর মুখ দেখেনি। এরপরেও আবার শামসুল হক, জনাব শামসুল হক, ডক্টর মনিরুজ্জামান মিয়া, তাদের নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন হয়েছিল, কিন্তু শিক্ষানীতি দুটো পূর্ণাঙ্গতার রূপ লাভ করতে পারেনি। এরপরে 1996 সালে আবার শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। 1997 সালে শিক্ষানীতির সুপারিশমালা পেশ করা হয়। এরই ভিত্তিতে শিক্ষানীতি 2000 প্রণয়ন করা হয়। কিন্তু রাজনৈতিক সমন্বয়হীনতার কারণে এই শিক্ষানীতিটাও বাস্তবতায় রূপ লাভ করতে পারেনি। এরপর শিক্ষানীতির জন্য 2008 সালে একটা প্রগতিশীল, গতিশীল, সুন্দর শিক্ষানীতি গড়ে তোলার জন্য 2008 সালে আবার উদ্যোগ গ্রহণ করা হয়, এবং ডক্টর কুদরতি খোদার যে শিক্ষানীতির লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল সেগুলোকে নিয়েই নতুন করে আবার যুগোপযোগী একটা বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষানীতি গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষাবিদদের উপর দায়িত্ব দেয়া হয় শিক্ষানীতি প্রণয়নের জন্য কাজ করার, এবং এই শিক্ষানীতিটা যেটা কিনা 2010 জাতীয় শিক্ষানীতি 2010 যেটা প্রণীত হয়েছিল, এই শিক্ষানীতিটা ব্যাপক জনমতের ভিত্তিতে বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষের মতামত নিয়ে প্রণয়ন করা, পর্যবেক্ষণ করে সেই মতামতগুলোর উপর ভিত্তি করে প্রণীত হয়েছিল বলে একটা বাস্তবমুখী শিক্ষানীতি আমরা এটা পেয়েছি। প্রখ্যাত জাতীয় শিক্ষাবিদ অধ্যাপক জনাব কবির চৌধুরী, জাতীয় অধ্যাপক জনাব কবির চৌধুরী কে চেয়ারম্যান করে এবং কাজী খালিকুজ্জামান কে কো-চেয়ারম্যান করে কমিশন গঠন করা হয়। এই কমিশন 18 সদস্য বিশিষ্ট ছিল, এবং 4 মাসের মধ্যে তারা একটা খসড়া শিক্ষানীতি প্রণয়ন করেছিল। 4 মাসের মাথায় তারা একটা খসড়া শিক্ষানীতি প্রণয়ন করে, কিন্তু এই শিক্ষানীতিটা পুরোপুরি প্রণীত না করে খসড়া শিক্ষানীতি হিসাবে এটাকে জনগণের মতামতের জন্য, বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের মতামতের জন্য এটাকে প্রচার মাধ্যমে ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হয়। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা এটাকে পর্যালোচনা করে তাদের মতামত প্রদান করেছিল। এবং এই পর্যালোচনা এছাড়াও বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ করা হয়েছিল,
সেগুলোতে যে মতামতগুলো এসেছিল সেই সব কিছুকে গ্রহণ করে আরো সুন্দর করে সাবলীল করে আরো বিজ্ঞান ভিত্তিক করে সংশোধন সংযোজন করে একটা শিক্ষানীতি প্রণয়ন করা হয় 2010 সালে। এই শিক্ষানীতিটায় আমাদের বর্তমানে চলছে জাতীয় শিক্ষানীতি 2010। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2010 সালের শিক্ষানীতিটা, যেটা ব্যাপকভাবে বিভিন্ন শ্রেণীর মানুষের, পেশাজীবীর, শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবক, আলেম ওলামা, রাজনীতিবিদ, বিভিন্ন জনগণের মতামত পর্যবেক্ষণ করে, তাদের পর্যালোচনা করে, বিভিন্ন বিশিষ্ট জনের ওয়ার্কশপ সেমিনারের মতামত গ্রহণ করে একটা আধুনিক বিজ্ঞানসম্মত একটা যুগোপযোগী শিক্ষানীতি প্রণীত হয় 2010 সালে। শিক্ষার্থীরা, এই শিক্ষানীতিটায় আজকে আমরা আলোচনা করব। এই শিক্ষানীতির দুটো দিক আছে। একটা হলো যে এই শিক্ষানীতিটি কোনো দলীয় শিক্ষানীতি নয়, এটা ব্যাপক জনগণের দিক নির্দেশনা, মতামত, ব্যাপক বিশিষ্টজন, শিক্ষাবিদ, তাদের মতামতের ভিত্তিতে এই শিক্ষা নীতিটা প্রণীত হয়েছে। সুতরাং এটা জনগণের শিক্ষানীতি, জনগণের শিক্ষানীতি, এটা কোনো দলীয় মতামত বা দলীয় শিক্ষানীতি নয়। আর এটা আরেকটা দিক হলো যে এই শিক্ষানীতিটি অপরিবর্তনীয় নয়। যেহেতু শিক্ষা একটা গতিশীল বিষয়, যেহেতু শিক্ষা চলমান একটা প্রক্রিয়া, যুগ সামনে এগিয়ে যায়, প্রযুক্তি নতুন নতুন আমাদের সামনে আসতে থাকে, চলতে থাকে, আধুনিক হতে থাকে জীবন ব্যবস্থা। সুতরাং শিক্ষা একটা গতিশীল প্রক্রিয়া। এই কারণেই শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন সংযোজনী, নতুন নতুন বিষয় আসতেই থাকবে এবং এই কারণে এই শিক্ষানীতি বলা হয়েছে যেটা অপরিবর্তনীয় নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলমান প্রক্রিয়ায় সংশোধনী নিয়ে এসে প্রয়োজনে এই শিক্ষানীতিটাকে সমৃদ্ধ করা হবে বা হতে থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তাহলে শিক্ষানীতিটার প্রেক্ষাপটটা দেখলাম যে 2010 সালের শিক্ষানীতিটা আমরা কিভাবে পেলাম। এই শিক্ষানীতির বিভিন্ন দিক আমরা দেখব, আলোচনা করব। তবে প্রথমে আমরা দেখে নেই যে এই শিক্ষানীতির পরিধি, ক্ষেত্র। শিক্ষানীতি 2010-এর 28টি ক্ষেত্র রয়েছে এবং 2টি সংযোজনী রয়েছে। 28টি ক্ষেত্র বা পরিধি এর রয়েছে। এর মধ্যে আমি কতগুলো উল্লেখ করি, তোমরা দেখো যে শিক্ষা নীতির লক্ষ্য উদ্দেশ্য, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা, ব্যবসা শিক্ষা, কৃষি শিক্ষা, তারপরে আইন শিক্ষা, নারী শিক্ষা, বিশেষ শিক্ষা, গার্লস গাইড স্কাউট শিক্ষা, ধর্মীয় নৈতিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। এরপরেও আছে তোমার উচ্চশিক্ষা, তথ্য প্রযুক্তি শিক্ষা, আইন শিক্ষা, তথ্য প্রযুক্তি শিক্ষা, আইন শিক্ষা, শারীরিক শিক্ষা, চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা, তারপরে তোমার সুকুমার বৃত্তির কারুকলা ও সুকুমার বৃত্তির শিক্ষা। এছাড়াও আছে আমাদের শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী নির্দেশনা, পাঠ্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক, শিক্ষার্থী ভর্তি, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের অধিকার, কর্তব্য, দায়িত্ব, এইসব কিছু মিলে অনেকগুলোই 28টা ক্ষেত্র আমাদের এর পরিধির মধ্যে এই জাতীয় শিক্ষানীতি 2010-এর পরিধির মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং আমরা দেখছি যে আমাদের শিক্ষার সকল দিক
সকল দিকই আমাদের এই শিক্ষানীতির ক্ষেত্র পরিধির মধ্যে রয়েছে। সেটা প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা, প্রকৌশল শিক্ষা, চিকিৎসা সেবা শিক্ষা, হ্যাঁ, আইন শিক্ষা, ব্যবসায়ী শিক্ষা, কৃষি শিক্ষা, আমরা ক্ষেত্রগুলো দেখছিলাম যে এই শিক্ষানীতি 2010-এ আমাদের জাতীয় শিক্ষানীতি, যেটা এখানে 28টা ক্ষেত্র আমাদের রয়েছে। তো আমরা দেখছিলাম যে একেবারে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা, হ্যাঁ, শিক্ষার এমন কোনো ক্ষেত্র নাই যেটা এখানে বাদ গেছে। সবগুলি আমাদের এই ক্ষেত্রের মধ্যে, এর আয়ত্তের মধ্যে রয়েছে। শিক্ষার্থীরা, আসো আমরা জাতীয় শিক্ষানীতির লক্ষ্য উদ্দেশ্যগুলো আজকে দেখব। আমাদের জাতীয় শিক্ষানীতির যে লক্ষ্য উদ্দেশ্যগুলোকে রাখা হয়েছে সামনে, অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আমাদের এখানে, প্রায় 30টার মতো লক্ষ্য উদ্দেশ্য আমাদের রয়েছে। তা আমরা আলোচনা করি যতটুকু সম্ভব হয় আমাদের। এখানে আমরা প্রথমে দেখব যে যে লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই 2010-এ জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে, সেগুলো আমরা আলোচনা করে যাই একটু করে। তোমরা লক্ষ্য করো, আমাদের প্রথম যে লক্ষ্য উদ্দেশ্য আমরা পাই, সেখানে বলা হচ্ছে যে শিক্ষার সর্বস্তরে সাংবিধানিক নিশ্চয়তার প্রতিফলন ঘটানো। সাংবিধানিক নিশ্চয়তার প্রতিফলন ঘটানো, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতায় শিক্ষার্থীদের সচেতন করে তোলা। শিক্ষার সর্বস্তরে, সকল স্তরে, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সকল স্তরে কি করতে হবে? এর সাংবিধানিক নিশ্চয়তা, আমাদের যে সংবিধান রয়েছে, যে সংবিধানের আলোকে আমাদের এই শিক্ষা নীতি, জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের সংবিধানের প্রতিফলন ঘটাতে হবে সর্বস্তরে। নিশ্চয়তা, সংবিধান নিশ্চয়তার প্রতিফলন ঘটাতে হবে, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা আর অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আমাদের যে অখণ্ডতা রয়েছে, এটা সম্পর্কে শিক্ষার্থীদেরকে যথেষ্ট সচেতন করে তুলতে হবে সর্বস্তরে। 2 নম্বর লক্ষ্য উদ্দেশ্যটা আমরা দেখতে পাই, শিক্ষার প্রত্যেক স্তরে শিক্ষার যথাযথ মান নিশ্চিত করা, পূর্ববর্তী স্তরের অর্জিত জ্ঞান ও দক্ষতার ভিত দৃঢ় করে পরবর্তী স্তরের সাথে সমন্বয় সাধন করা। শিক্ষার প্রত্যেক স্তরে কি করতে হবে? শিক্ষার যথাযথ মানটাকে নিশ্চিত করতে হবে, শিক্ষার যথাযথ মানকে নিশ্চিত করা, এবং পূর্ববর্তী স্তরের যে জ্ঞান, সে দক্ষতা অর্জন করবে শিক্ষার্থী, পূর্ববর্তী স্তরে যে জ্ঞান দক্ষতা অর্জন করবে, সেটাকে পরবর্তী স্তরের সাথে সমন্বয় করতে হবে সকল স্তরে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাতে করে দেশ প্রেম, তারপরে সুনাগরিক, ন্যায়বোধ, মানবতাবোধ, সুনাগরিক মুক্ত চিন্তা, চর্চা, শৃঙ্খলা, মানবতাবোধগুলো তাদের মধ্যে গড়ে ওঠে। কি বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে? যে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায়, যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা, একটা মহান ঘটনা, সুতরাং এটা কি করতে হবে? এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে হবে, যাতে করে তারা কি হবে? দেশপ্রেম তাদের মধ্যে জেগে উঠবে, সুনাগরিক হবে তারা, ন্যায়বোধ তাদের মধ্যে জাগ্রত হবে, মানবতা বোধ জাগ্রত হবে, এবং তাদের মধ্যে কি হবে? মুক্ত চিন্তা চর্চা, শৃঙ্খলা বোধ, এগুলো তাদের মধ্যে গড়ে উঠবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে তাদেরকে অনুপ্রাণিত করতে পারি, তাহলে তারা দেশপ্রেমিক হবে, সুনাগরিক হবে, তাদের মধ্যে ন্যায়বোধ জাগ্রত হবে, মানবতা বোধ জাগ্রত হবে, মুক্ত চিন্তা তারা করতে শিখবে। 4 নম্বর যে পয়েন্ট আমাদের, সেটা হলো জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে
বিকশিত করতে হবে, করে কি করতে হবে, প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চালনের ব্যবস্থা করা। জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের নিজস্ব যে ইতিহাস আছে, যে ঐতিহ্য আছে, যে সংস্কৃতি আছে আমাদের নিজেদের, সেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে আমাদের কি করতে হবে, প্রজন্ম থেকে প্রজন্মে আমাদেরকে এটাকে বিকশিত করতে হবে, সঞ্চালন করে দিতে হবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, যেন সবাই জানে তাদের ঐতিহ্য কি, তাদের কি বলে কালচার, সংস্কৃতি কি, হ্যাঁ, এইগুলো যেন তারা শিখে যায়, জেনে যায়, বুঝে যায়, এবং তাদের জীবন ধারাটা যেন এভাবেই গড়ে উঠে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চালন করতে হবে। 5 নম্বর যে পয়েন্ট আমাদের, সেটা হলো দেশজ আবহ ও উপাদান সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীর চিন্তা, চেতনা ও সৃজনশীলতার উজ্জীবন করতে হবে এবং তার জীবন ঘনিষ্ঠ জ্ঞান বিকাশে সহায়তা করবে। যেটা দেশজ আবহ ও উপাদান, যেটা কিনা তাদের মধ্যে একটা কি নিয়ে আসবে, এটা তাদের মধ্যে সম্পৃক্ত করতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীর চিন্তা চেতনার মধ্যে সৃজনশীলতা নিয়ে আসবে এবং উজ্জীবন করবে এবং তার জীবন ঘনিষ্ঠ জ্ঞান বিকাশে সাহায্য করবে। জীবন ঘনিষ্ঠ জ্ঞান বিকাশে তাকে সাহায্য করবে। 5 নম্বর যে পয়েন্ট, সেটা আমরা দেখলাম দেশজ আবহাওয়া আর উপাদান থেকে সঞ্চালন করতে হবে। এরপর আমরা দেখি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য শিক্ষাকে কি করতে হবে, সৃজনশীল, তারপরে তোমার হচ্ছে গড়ে তুলতে হবে এবং প্রয়োগমুখী উৎপাদন ব্যবস্থার মুখী করে তোলা, যাতে করে শিক্ষার্থীরা তাদের দৃষ্টিভঙ্গিটা গড়ে উঠবে বৈজ্ঞানিক বিজ্ঞান সম্পন্ন হবে এবং নেতৃত্ব দানের উপযোগিতা হয়ে উঠবে। আমাদের অর্থনৈতিক সামাজিক অগ্রগতি সাধনের জন্য শিক্ষাকে কি করতে হবে, সৃজনশীল করতে হবে, তারপরে এটাকে প্রয়োগমুখী করতে হবে এবং উৎপাদনের জন্য উৎপাদন ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে হবে, উৎপাদনমুখী করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে গড়ে ওঠে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি তারা যেন নেতৃত্ব দানের উপযোগী হয়ে গড়ে উঠতে পারে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার সকল স্তরে তাদেরকে দেশপ্রেমী হিসেবে গড়ে তোলার জন্য, তাদেরকে উন্নতভাবে গড়ে তোলার জন্য আমরা তাদের মধ্যে স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক নিশ্চয়তা নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2010 জাতীয় শিক্ষানীতির লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখছিলাম। লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার সবকিছুই ফুটে উঠেছে। আমরা সেই বিষয়গুলোই আলোচনা করছিলাম। পরবর্তী লক্ষ্যগুলো আমরা দেখি শিক্ষানীতির। দেখো 7 নম্বর যে পয়েন্ট আমাদের, জাতি ধর্ম গোত্র নির্বিশেষে বৈষম্য, নারী ও পুরুষের বৈষম্য দূর করা। শিক্ষার ক্ষেত্রে আমাদের জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি নারী ও পুরুষের ক্ষেত্রে যা বৈষম্য আছে সেগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, দূর করতে হবে। তাহলে একটা আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি গড়ে উঠতে পারবে। 8 নম্বর পয়েন্ট আমাদের বৈষম্য দূর করা, যাতে করে কি হবে, অসাম্প্রদায়িকতা, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, সৌহার্দ্য ও মানুষে মানুষে সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ গড়ে উঠবে। যদি আমরা বৈষম্যগুলো সরাতে পারি, দূর করতে পারি, তাহলে কি হবে, এটা আমাদের মধ্যে অসাম্প্রদায়িকতা নিয়ে আসবে, বিশ্ব ভ্রাতৃত্ব বোধটা আমাদের মধ্যে জাগাবে, তারপরে আমাদের মধ্যে সৌহার্দ্য নিয়ে আসবে, যেটা কিনা মানুষের সহমর্মিতা ও শ্রদ্ধা বোধটাকে বাড়িয়ে দিবে। সুতরাং শিক্ষাক্ষেত্রে আমাদের সকল বৈষম্যগুলোকে সরাতে হবে, দূর করতে হবে। 8 নম্বর
পয়েন্ট হচ্ছে যে বৈষম্য তো গেলই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজটা হবে একটা যেটা বৈষম্যহীন সমাজ হবে। সেই সমাজ সৃষ্টির জন্য আমরা কি করব, সৃষ্টি লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী, মেধা আর প্রবণতা অনুযায়ী সকল অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আমাদের এই সমাজটাকে একটা সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য কি করতে হবে, যেখানে তোমার মেধা আর প্রবণতা অনুযায়ী সকল ক্ষেত্রে শিক্ষার সকল অবস্থানে সকলের জন্য নির্বিশেষ সকলের জন্য এখানে কি করতে হবে, সমান সুযোগ সুবিধা শিক্ষা লাভের জন্য সমান সুযোগ সুবিধা শিক্ষা লাভের জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করা। 9 নম্বর সেটা হচ্ছে গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশের জন্য গণতান্ত্রিক সকলে গণতন্ত্র, সকলের সমান সুযোগ সমান সুবিধা, গণতন্ত্র সমান অধিকার, গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশের জন্য কি করতে হবে আমাদের, যে পারস্পরিক আমাদের যে মতাদর্শ সেই মতাদর্শের প্রতি সহনশীল হতে হবে এবং জীবনমুখী বস্তুনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ এবং ইতিবাচক দৃষ্টিকোণ আমাদের শিক্ষার ক্ষেত্রে বিকাশ করতে হবে। গণতান্ত্রিক চেতনার জন্য সকলকে সমানভাবে বিবেচনা করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই মতাদর্শের জন্য আমাদের সকলের প্রতি জীবনমুখী বস্তুনিষ্ঠ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। 10 নম্বর যে পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা বাদ দিয়ে মুখস্থ বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তা শক্তি, কল্পনা শক্তি এবং অনুসন্ধিৎসু মননের যেটা একটা অধিকারী হতে হবে তার শিক্ষার্থীদেরকে, যাতে করে তারা কি করতে পারে, যে তারা যাতে প্রতি স্তরে যেন তারা সেই এটাকে কি বলে, যে তাদের যোগ্যতা মেধা সম্পন্ন মান সম্পন্ন যোগ্যতা অর্জন করতে পারে। তাহলে শিক্ষা এমন হবে যেটা মুখস্থ বিদ্যাই নয়, শুধু মুখস্থ করা নয়, তাদের মধ্যে কল্পনা শক্তি, তাদের মেধা শক্তি, সৃজনশীলতা বিকাশ ঘটাতে হবে। মেধা শক্তি, সৃজনশীলতা, চিন্তা শক্তিকে বিকশিত করতে হবে, এমন শিক্ষা তাদের জন্য প্রয়োজন। এরপরে আমরা দেখতে পাই যে বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন ক্ষেত্রে সকল যে শিক্ষার্থীদের কি করতে হবে, তাদের অগ্রাধিকার দিয়ে তাদের সকল ক্ষেত্রে সকল স্তরের জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সকল ক্ষেত্রে, এবং বিভিন্ন তাদের যে শিক্ষাক্ষেত্রে তাদের অর্জন এটাকে বিকাশে তাদেরকে উদ্ভাবনের জন্য দক্ষতা সৃষ্টি করতে হবে। বিশ্ব পরিমণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তাদের সকল ক্ষেত্রে। গতিশীল, যেহেতু শিক্ষার্থী গতিশীল বিষয়, বিশ্ব পরিমণ্ডলে তারা চলতে পারে তাল মিলিয়ে, এই জন্য তাদের দক্ষতা জ্ঞান নিশ্চিত করতে হবে। নিশ্চিত করে একটা সুন্দর পরিবেশ তাদেরকে দিতে হবে, যাতে করে তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারে। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যে পয়েন্টগুলো আমাদের আছে তার মধ্যে আমরা দেখলাম আসলে যে জাতি ধর্ম গোত্র সকল ক্ষেত্রে আমাদের যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যগুলো আমাদেরকে দূর করতে হবে, এবং নারী পুরুষের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটা আমাদেরকে দূর করতে হবে। এটা করতে পারলে একটা অসাম্প্রদায়িক, একটা সুন্দর সাবলীল সমাজ, আমরা বিশ্ব ভ্রাতৃত্ব যেখানে থাকবে, যেখানে সৌহার্দ্য থাকবে, যেখানে মানুষের মধ্যে সহমর্মিতা, শ্রদ্ধাবোধ থাকবে, এমন একটা সুন্দর শিক্ষিত সমাজ আমরা গড়ে তুলতে পারবো। তাহলে এবারে
আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে সমাজ সৃষ্টি, তাদের মধ্যে এমন দৃষ্টি ভঙ্গি গড়ে তুলতে হবে যাতে করে তাদের মেধা ও প্রবণতা অনুযায়ী তারা সকল অবস্থানে শিক্ষা অর্জন করতে পারে, সকল ক্ষেত্রে নির্বিশেষে তারা শিক্ষা লাভ করবে এবং তারা সকল সবাই সমান সুযোগ সুবিধা যেন লাভ করতে পারে। সকল স্তর, সকল শিক্ষার সকল ক্ষেত্রে সবাই যেন সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে, এমন একটা সুন্দর পরিবেশ শিক্ষার গড়ে তুলতে হবে। এবং এখানে আমরা দেখলাম যে মুখস্থ গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশ করতে হবে। গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশের জন্য পরস্পরের মতামতকে শ্রদ্ধা করা, সমান সুযোগ প্রদান করা, সকলের কথা বলার অধিকার, সকলের শিক্ষার অধিকার, এবং তাদেরকে সহনশীল হতে হবে, জীবনমুখী, বস্তুনিষ্ঠ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, জীবনমুখী, বস্তুনিষ্ঠ, ইতিবাচক জীবনমুখী করে গড়ে তুলতে হবে তাদের। তাহলে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা পাবো, বা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শিক্ষার্থীরা গড়ে উঠতে পারবে। আবার আমরা দেখলাম যে মুখস্থ বিদ্যা শুধু নয়, মুখস্থ বিদ্যার না তাদেরকে মানে লেখাপড়া শুধু মুখস্থ করার মধ্যেই নয়, বরং তাদের চিন্তা শক্তি, তাদের মনন শক্তি, তাদের যে সৃজনশীল ক্ষমতা, দক্ষতা, এগুলোকে বের করে আনতে হবে, যাতে করে তারা কি করতে পারে, তাদের মনটাকে, তাদের মননশীলতাকে বিকশিত করে, মননশীলতাকে, চিন্তা শক্তিকে, কল্পনা শক্তিটাকে বিকশিত করে তারা শিক্ষা লাভ করবে, শিক্ষা অংশগ্রহণ করবে, সেটাকে নিশ্চিত করতে হবে। আর বিশ্ব পরিমণ্ডলের বিভিন্ন ক্ষেত্রে তারা যেন নির্বিশেষে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে এবং গতিশীল শিক্ষার অংশীদার হতে পারে। এবং এটা আমরা বিশ্ব পরিমণ্ডলে তারা যেন সকল ক্ষেত্রে তাদের অবদান রাখতে পারে, যেন সমান তালে আমাদের দেশের শিক্ষার্থীরাও এগিয়ে যেতে পারে। সুতরাং আমরা বলতেই পারি যে আমাদের শিক্ষানীতির মধ্যে লক্ষ্য উদ্দেশ্য যেগুলোকে ধরে সামনে রেখে শিক্ষানীতিটা গড়ে উঠেছে, সেই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের সকল দিক ফুটে উঠেছে, সকল বিষয় মোটামুটি আমাদের সব বিষয়গুলোই শিক্ষার্থীদের কিভাবে আমরা গড়ে তুলব, কি শিক্ষা তারা নিবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সকল স্তরে অংশগ্রহণ করবে শিক্ষার ক্ষেত্রে, তাদের মেধা, তাদের প্রবণতা অনুযায়ী তারা শিক্ষা গ্রহণ করবে এবং বিশ্ব পরিমণ্ডলে সামনে এগিয়ে যাবে। আর মুখস্থ বিদ্যা নয়, বরং তাদের কল্পনা শক্তি, মনন শক্তিকে বিকশিত করে দিতে হবে। শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম যে আমাদের শিক্ষানীতির 2010-এর আমাদের সংবিধানকে সামনে রেখে, সংবিধানের যে নির্দেশাবলী রয়েছে আমাদের, সেগুলোকে মেনে চলে শিক্ষার্থীদেরকে সেগুলো শিক্ষা দান করা, যাতে করে তারা আমাদের স্বাধীনতা সম্পর্কে তাদেরকে চেতনাবোধ, মুক্তিযুদ্ধের চেতনা প্রদান করা, যাতে করে তারা সকল স্তরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে, একজন দেশপ্রেমিক, সুনাগরিক, ন্যায়বোধ জন্মাবে তার মধ্যে এবং প্রগতিশীল নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে। তাদের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের মধ্যে বিকশিত করে দিতে হবে, যাতে করে তারা দেশপ্রেমটাকে সেই ছোটবেলা থেকেই তারা একদম মনের মধ্যে লালন করে এবং একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে যেন গড়ে উঠতে পারে। দেখো শিক্ষার্থীরা, শিক্ষা নীতির 11টা লক্ষ্য উদ্দেশ্য আমরা দেখলাম, আমাদের আরো লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করব। আজকে আমরা 11টা লক্ষ্য উদ্দেশ্যই আলোচনা করলাম। এখানে আমরা যে পয়েন্টগুলো দেখলাম যে শিক্ষা নীতির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে
যে শিক্ষার্থীদেরকে এমনভাবেই গড়ে তোলা যাতে করে শিক্ষার্থীরা একজন অত্যন্ত সুনাগরিক, গতিশীল, প্রগতিশীল মন মানসিকতার দেশপ্রেমিক একজন নাগরিক, আমাদের মুক্তির যুদ্ধের চেতনায় বলিষ্ঠ একজন নাগরিক হয়ে গড়ে উঠবে এবং আমাদের ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেগুলোকে তারা ধারণ করবে, সেগুলো তারা লালন করবে এবং এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে বিকশিত করে দিতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদেরকে এগুলোকে বিকশিত করে দিতে হবে, যাতে তারা এগুলোকে নিজের মধ্যে ধারণ করে এবং একজন সুনাগরিক হিসাবে, একজন দায়িত্ব কর্তব্য সচেতন নাগরিক হিসাবে শিক্ষার আলোয় আলোকিত হয়ে বিকশিত হয়ে আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে পৃথিবীর দরবারে একটা উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। শিক্ষার্থীরা, আমরা শিক্ষানীতি 2010 আমাদের যেটা প্রণীত হয়েছিল, আমরা দেখলাম যে এই শিক্ষানীতিটা আমাদের 2010টা জাতীয় শিক্ষানীতি যেটা, এটা আমরা প্রেক্ষাপটে দেখলাম যে এটা কোনো দলীয় শিক্ষানীতি নয়, এটা একটা ব্যাপক জনমতের ভিত্তিতে আমরা দেখলাম এর প্রেক্ষাপটের মধ্যে যে জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, কাজী খালিকুজ্জামান, তাদেরকে চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান করে এই কমিশনটা গঠিত হয়েছিল এবং এরা ব্যাপক এই কমিশন একটা খসড়া নীতি তৈরি করেছিল। সেই খসড়া নীতিটাকে বিভিন্ন প্রচার মাধ্যমে ওয়েবসাইটে এটাকে দেওয়া হয়েছিল। কেন? যে সকল শ্রেণী পেশার মানুষ যেন এটা সম্পর্কে মতামত দিতে পারে, ব্যাপক পর্যবেক্ষণ, ব্যাপক পর্যালোচনা করে এটাকে সবাই যেন এখানে জনমত দিতে পারে। এখানে সকল স্তরের নাগরিককেই মতামত দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। সকল শ্রেণী পেশার মানুষ, এখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিনিয়োগকারী, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, শিক্ষক, আমাদের সমাজে যারা আছেন তারা তাদের মতামত দিয়েছিলেন, তারা পর্যবেক্ষণ করেছিলেন, পর্যালোচনা করেছিলেন এবং তাদের সকলের এই ব্যাপক পর্যবেক্ষণ পর্যালোচনা, এছাড়া যে ওয়ার্কশপ, যে সেমিনার হয়েছিল, সেগুলোর মাধ্যমে যে শিক্ষাবিদ, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজন তাদের যে মতামত এসেছিল, সেগুলো সব কিছুকে নিয়ে এই সুপারিশমালাকে অনেক বেশি সংশোধন, খসড়া যে নীতিটা তারা দিয়েছিলেন সেটাকে সংশোধন করে, পরিমার্জন করে একটা চূড়ান্ত নীতি তারা প্রণয়ন করেন 2010 শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 2010। সুতরাং এই শিক্ষানীতিটার মধ্যে আমাদের চাহিদা, আমাদের যা কিছু আমরা চাই, আমাদের কাছে কাঙ্ক্ষিত যা, সেগুলো সবই মোটামুটি এখানে ফুটে উঠেছে এই শিক্ষানীতি এবং এর লক্ষ্য উদ্দেশ্যগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আমাদের জীবনের সকল দিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, এখানে সকল দিকের চাহিদা, সকল জনগণ যেন অংশগ্রহণ করতে পারে, শিক্ষাটা যেন সবার জন্য হয়, সেভাবেই এই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সাজানো হয়েছে। এখানে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা সবকিছু এর লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের রয়েছে। কারণ শিক্ষা একটা জাতিকে গড়ে তোলে, জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষা নীতিটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে এটা আমাদের একটা উপযুক্ত, যথাযথ নাগরিক হিসেবে আমাদেরকে গড়ে তুলতে পারে এবং যেটা আমরা আশা করি, যেটা আমাদের জন্য বাঞ্ছিত, সেটা যেন আমাদেরকে দিতে পারে, আমাদের জাতিকে একটা উন্নত, কার্যকর,
একটা জাতিতে পরিণত করতে পারে। এবং শিক্ষা যেহেতু একটা গতিশীল প্রক্রিয়া, এটা যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যায়, নিত্য নতুন বিভিন্ন বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়, তথ্য প্রযুক্তি বলো, প্রকৌশলগত দিক বলো, বিভিন্ন দিক আমাদের রয়েছে যার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। সুতরাং শিক্ষার এই শিক্ষানীতিতে বলা হয়েছে যেটা অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা বিজ্ঞান ভিত্তিক, একটা উন্নত, একটা সুচিন্তিত একটা শিক্ষানীতি হওয়ার জন্য প্রয়োজনে এর পরিবর্তন করা যাবে, সংশোধন করা যাবে, এবং এটাকে এর ভুল ত্রুটি থাকলে সেগুলোকে সংশোধন করে এটাকে একটা সমৃদ্ধ শিক্ষানীতিতে পরিণত করা যাবে। শিক্ষার্থীরা, আমরা আজকে 2010 জাতীয় শিক্ষানীতি আমাদের এর প্রেক্ষাপটটা দেখলাম, এর পরিধি আমরা দেখলাম যে এর পরিধির মধ্যে আমাদের শিক্ষার সকল দিকই সংযোজিত হয়েছে। সেই প্রাক প্রাথমিক বলো, বয়স্ক শিক্ষা, গণশিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, তারপরে তোমার মাধ্যমিক শিক্ষা, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, ব্যবসায়ী শিক্ষা, আইন শিক্ষা, কৃষি শিক্ষা, তারপরে তোমার পাঠ্যপুস্তক বলো, পাঠ্যসূচি, শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, অধিকার, কর্তব্য, দায়িত্ব, এর সব কিছু পরিধির মধ্যে, ক্ষেত্রের মধ্যে আমাদের চিকিৎসা সেবা, প্রকৌশল শিক্ষা, তথ্য প্রযুক্তি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় নৈতিক শিক্ষা, সকল দিক এর মধ্যে, এর পরিধির মধ্যে, ক্ষেত্রের মধ্যে রয়েছে। সুতরাং আমরা দেখলাম যে আমাদের শিক্ষানীতির প্রেক্ষাপটটা দেখলাম, কিভাবে জাতীয় শিক্ষানীতি 2010 মনোনীত হলো, এর ক্ষেত্র বা পরিধিগুলো দেখলাম, আর আমরা এর লক্ষ্য উদ্দেশ্য দেখলাম। এখানে আমরা লক্ষ্য উদ্দেশ্য অনেকগুলো আমাদের রয়েছে, তার মধ্যে আমরা এখানে 11টা পয়েন্ট দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি আমাদের যে আছে শিক্ষানীতির উদ্দেশ্যগুলো, সেগুলো আমরা আলাপ করব পরবর্তী ক্লাসে। তাহলে শিক্ষার্থীরা, আজকের মতো আমি আমার আলোচনা শেষ করছি। আমি আশা করি তোমাদের এটা বোধগম্য হয়েছে, বুঝেছ। বাড়িতে তোমরা বইটা খুলে পড়বা, পড়লে দেখবা যে অনেকটা ইজি হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তোমরা ভালো মতোই এগুলো বুঝতে পারছো। দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি এটা আমি যে 11টা পয়েন্ট আলোচনা করলাম, এটা যদি বাড়িতে তোমরা পড়ে ফেলো, তাহলে পরবর্তী ক্লাসের যে আলোচনাটা আমরা নিয়ে আসবো, যে আলোচনাটা আমরা করবো, সেখানে যে পরবর্তী পয়েন্টগুলো আমাদের আছে, সেগুলো তোমাদের জন্য বোঝার ক্ষেত্রে অনেকখানি সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।